Exclusively on FusionBD.com. কুয়াশা কুয়াশা আছে আমাদের কুয়াশার মূল গল্পে যাবার আজকের গল্পটি লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। গল্পের নাম আজকেও আগেই বলে দিচ্ছি, গল্পের নাম হচ্ছে অঘরী। আসুন তাহলে গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে আবার ফিরে আসছি। এই জগৎ সংসারে মানুষের বসত বাড়ি। মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় কারণ একমাত্র মানুষই বন্য জীবন থেকে সভ্যতার দরজায় কড়া নেড়েছে। যুগে যুগে মানুষ অসভ্য থেকে সভ্যতার দিকেই এগিয়ে গেছে। এই সভ্যতার পথে অনেক সময় অনেক বাধাও এসেছে, কখনো সেটা প্রাকৃতিকভাবে, কখনো মানুষের নিজের তৈরি। বিশ্বাস যেমন সেই শুরু থেকেই মানুষের সাথে পথ চলে আসছে, অবিশ্বাসও ঠিক তাই। এই বিশ্বাস এবং অবিশ্বাস ছাড়াও আরো একটি বিষয় মানুষের সাথে সব সময় ছিল, আর তা হলো অন্ধবিশ্বাস। মানুষ যত অন্ধকার থেকে আলোর দিকে এসেছে, ঠিক সেই সময় একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষ আলো থেকে অন্ধকারের দিকে গেছে, এবং আলোর এই পথযাত্রী মানুষদের কিছু অংশ জেনে শুনে কিংবা নিজের অজান্তেই সব অন্ধকারের মানুষদেরকে অন্ধভাবে বিশ্বাস করেছে। কিন্তু কেন সেটা তারা নিজেরাও জানে না। আর ওইসব অন্ধকারের মানুষগুলো এই অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে কখনো কখনো ঘটে অশুভ কিছু, যা অনেক বেশি ভয়ঙ্কর। এই অন্ধকার জগতেরই একটা কালো অধ্যায়ের নাম অঘরী, অঘরীতান্ত্রিক, যারা কিছু মানুষের মনে একটা ভয়ার্ত রূপ হয়ে থেকে গেছে যুগ যুগ ধরে। কিন্তু কেন? সেরকম একটা ঘটনাই আজ জানবো কুয়াশায়। জয় কিং কালী মায়ের জয়। সহস্রাও জানাও শেখা লেখা শেখানা রাজুরা বিন্দু গৌরা প্রাবো হাজুক মানে তো নেওবা সহস্রাও জানা প্রাও শেখা লেখা শেখানা রাজুরা বিন্দু গৌরা প্রাবো সহস্রাও জানা প্রাও শেখা লেখা শেখানা হাজুরা বিন্দু গৌরা প্রাবো হাজুক মানে তো নেওবা। অঘোর শব্দের অর্থ সহজ। অঘরীরা দাবি করে তারা সহজ হওয়ার জন্য এবং ঈশ্বরের প্রাপ্তির জন্য এই তন্ত্র সাধনা করে, এবং এই তন্ত্র সাধনার আরো একটি কারণ শক্তির প্রাপ্তি। তারা মনে করে সাধনা করে তারা সর্বশক্তির অধিকারী হবে। একটা সময় ছিল যখন অঘরীরা তাদের তন্ত্রশক্তির মাধ্যমে মানুষের উপকার করত, কিন্তু একটা সময় পর অঘরীরা মানুষের জন্য হয়ে উঠল আতঙ্কের এক অন্যতম কারণ। তারা তাদের তন্ত্রশক্তি দিয়ে মানুষকে বশ করে ফেলত, মানুষের অনেক ক্ষতি করত। এছাড়া অঘরীদের বেশভূষা ছিল ভয়ানক, যা দেখলে যে কোনো স্বাভাবিক মানুষের ভেতর কেঁপে উঠবে। তাদের শরীরে কখনো কখনো কিছু একটা প্যাঁচানো থাকে, আর কখনো কখনো কোনো কাপড়ই থাকে না। তাদের লম্বা চুল, দাড়ি জট পাকানো থাকে, সারা শরীরে থাকে ভস্ম, কোনো পশু পাখির ভস্ম নয়, মরা মানুষের ভস্ম। এবং অঘরীদের চোখ থাকে রক্ত লাল। তারা প্রচন্ড রাগী এবং জেদি হয়। তাদের চোখে নাকি তাদের রাগ স্পষ্ট দেখা যায়। যে অঘরীর চোখ যত লাল, সে তত শক্তিশালী। শ্যামা যাবি না? গায়ে একটু জল দিয়ে আসি। যা, আসার বেলা বাজার নিয়ে আসিস। কেন? কাঁচা মাছ নিয়ে আসবি। আজকে মায়ের কাঁচা মাছ দিয়ে ভোগ দিব। টাকা? ভগবীর কাছে কেউ টাকা চায় না। ইয়া চাবি দিয়ে দিব। নতুন আইসস তো, আস্তে আস্তে সব বুঝবি। যা যা। শুনতেছো? বলো। দিন দিন তো ওর অবস্থা খারাপই হইতেছে। এভাবে বসে থাকলে কি হবে?
তাহলে আমি কি করব? কি করবা মানে? মেয়েটার বিয়ের বয়স হইতেছে, এখন যদি এসব ঠিক না হয় তাহলে কি ভালো জায়গায় মেয়েটার বিয়ে হবে? চেষ্টা তো কম করলাম না, তোমার মেয়েকে কিছুতেই বোঝানো যাচ্ছে না। কত ভালো জায়গা থেকে সম্বন্ধ আসছে, আর তোমার মেয়ে সেসব কানে তুলতেই রাজি না। শোনো, একটা কথা বলি। কি কথা? ওকে তুমি কিছুদিনের জন্য দিল্লিতে পাঠিয়ে দাও, ওর মামার বাড়িতে। সেখানে গিয়া যদি ওর মামা বুঝাই শোনায় কিছু করতে পারে। আর আমার ভাইয়ের ছেলেটা আছে না, সোহম, ওরও নাকি ক্লাস অফ, খুব ভালো ছেলে, মামরা ছেলে তো, সবকিছু খুব ভালো বোঝে। ওর সাথে একটু ঘুলে টুলে যদি মত ফেরে। তবে আমার মনে হয় না খুব একটা লাভ হবে। তোমার মেয়ে যে নেশায় পড়েছে সেখান থেকে আসা সহজ নয়। ওকে বলেছিলাম বিয়ে না করতে চাইলে অন্তত ভালো একটা চাকরি করো, কিন্তু না, কি সব ডকুমেন্টারি বানানোর ভূত চেপেছে। এসব করতে কত জায়গায় যেতে হয় জানো? সেই জন্যই তো এত টেনশন করি। কই কই যায় রাত বিরাতে, মেয়ে মানুষ। আর ওর বয়সই বা কতটুকু হয়েছে, কখন কোথায় কি হয়, আমি সারাক্ষণই টেনশনে থাকি। ঠিক আছে, তুমি ওর সাথে কথা বলো, ও যেতে চাইলে আমি সব ব্যবস্থা করছি। আরে ওর সাথে আবার কথা বলার কি আছে? তোমার মেয়ে কি সেই মেয়ে যে তার সাথে কথা বলে তাকে বোঝানো সম্ভব? শোনো, তুমি সব ব্যবস্থা করো, ওরে পাঠানোর দায়িত্ব আমার। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আজকে আইছে, এটা কেডা রে? জানি না। সব আয়োজন কর। মাংস একটু বেশি পড়ছে, সমস্যা নাই, যত পূর্ব ততই স্বাদ। নর মাংসের সাথে সাথে অন্য কিছুর তুলনা হয় না। স্বাদ আছে কিন্তু। মাথার খুলিটা দে। চল, ধ্যানের সময় হয়েছে। সহস্রাম জনপ্রায়ম সেই শক্তি, সর্বশক্তি দেখ। নর মাংস আর নর মাংস, আরো নর মাংস। হলো না, আজও হলো না, আজও হলো না। দেখ, কল্পিটা ধর, কল্পিটা ধর। ঈশ্বরের সাথে দেখা করার একটাই পথ, সর্বশক্তিমান হওয়ার এই এক পথ। অঘরীরা মানবকুলেরই একটি অংশ, কিন্তু মানব সমাজের নয়। তারা নিজেদেরকে সমাজের বাইরের অংশ মনে করে। এই সমাজের নিয়ম নীতি কোনো কিছুই তারা মেনে চলে না। রাত যাপনের জন্য তারা বেশিরভাগই বেছে নেয় শ্মশান। তাদের বিশ্বাস একমাত্র মৃত্যুর পর মানুষ সব রকম পাপ থেকে মুক্তি পায়, তাই শ্মশানকেও তারা পবিত্র মনে করে। এবং তাদের সবচেয়ে বিভৎস দিকগুলোর মধ্যে একটি হচ্ছে, তারা যে শুধু সব দেহকে পবিত্রই মনে করে তা নয়, তারা নরমাংস ভক্ষণও করে। তারা মনে করে যেহেতু ঈশ্বরই সবকিছু সৃষ্টি করেছে, তাই কোনো কিছুর মধ্যে তারা পার্থক্য করে না। তাই তারা শুধু নরমাংসই না, পশু পাখির শরীর, এমনকি তাদের বর্জ্য পর্যন্ত ভক্ষণ করে। তাদের একমাত্র লক্ষ্য মহাশক্তি অর্জন। এভাবেই একটা অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন জীবনের ভেতর দিয়ে তারা হেঁটে চলে পৃথিবীর পথে। মা, আমি বিয়ে করব না। এই তুই কেন এমন করিস? আমার কথা তোমরা কেন বোঝার চেষ্টা করছো না? আমি এখনই বিয়ে করতে চাই না। আর আমার পড়াশোনাও এখনো শেষ হয়নি, এখন তো বিয়ের কথা আমার মাথায় আসবে না। তো
তোর এই পাগলামি কি বন্ধ হবে না? পাগলামি বলছো কেন মা? আমি কিছু ডকুমেন্টারি নিয়ে কাজ করছি, কাজগুলো আমি শেষ করতে চাই। মা, আমি একটা অ্যাম্বিশন নিয়ে এগোচ্ছি, তার মাঝখানে এসব করে আমাকে বাধা না দিলেই কি নয়? তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। যেদিন তুই নিজে মা হবি সেদিন বুঝবি। ইন ইওর ড্রিমস মা। আমি এত কিছু বুঝি না, আর বুঝতেও চাই না। আমি তোর দিল্লিতে যাওয়ার ব্যবস্থা করছি। এখন তো তোর ক্লাস নাই, তুই ওইখানে তোর মামার বাড়িতে কিছুদিন থাকবি। কিন্তু কেন মা? তোর কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। যা বলছি তাই কর। তোর যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, সব প্যাকিং ফ্যাকিং করে নে। কিন্তু মা। হ্যালো, হ্যাঁ শোন, আমরা যে ডকুমেন্টারিটা করার প্ল্যান করছিলাম না ছুটিতে, সেটা ক্যান্সেল করতে হবে রে। আরে না না, একেবারেই ক্যান্সেল না, কিছুদিন পেছাতে হবে আর কি। আরে বলিস না, মার মাথায় আবার সেই বিয়ের ভূত চেপেছে। আমি মানা করেছি, এখন আমাকে দিল্লিতে পাঠাচ্ছে। আরে ওখানে আমার এক মামাতো ভাই থাকে, ভাবছে তার সাথে আমার যদি কিছু হয়ে যায়। মা তো আর জানে না মেয়ে কি চিজ। যাই হোক, আমি ওখান থেকে ফোন করব, এদিকে সবকিছু দেখে রাখিস। আর এর মধ্যে জয়কে নিয়ে বসে আমাদের লাস্ট ডকুমেন্টারিটা এডিট করে ফেলিস। আমি কিছুদিন পরেই ফিরবো। ওকে, বাই। ওম ক্রিং কালিয়ে নমঃ। ওম ক্রিং কালী নমো নমঃ। ও ভস্মীভূত ক্রিং কালী নমঃ। হর হর মহাদেবা, হর হর মহাদেবা। কে? কে রে? কে? কে? আমি মা। কেন আসছিস? কোন সন্তান নাই, আমি অঘরী, আমার কোন সন্তান নাই। যা 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 যা। নরমাংস খাওয়াই আমার ধর্ম। আমার কাছে সব মানুষই এক, আমার কোনো পরিবার নাই। যা 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 যা। ধ্যান করার সময় আমারে বিরক্ত করবি না। অঘরীরা শিবের অনুসারী, তাদের কোনো ঘর সংসার থাকে না। তারা বিশ্বাস করে অঘরী হতে হলে সবার প্রথমে ঘর সংসার আপনজন সবকিছু ছাড়তে হবে, তবেই তারা অঘরী হতে পারবে। অঘরীরা যখন যেদিকে দুচোখ যায় সেদিকে চলে যেতে পারে না। তারা কখনো খাওয়ার চিন্তা করে আর না থাকার, কারণ অঘরীদের খাবার নরমাংস, বলি দেয়া পশুর রক্ত আর পশু পাখির মলমূত্র। তাই খাবার নিয়ে তাদের কোনো চিন্তা নেই। আর অঘরীরা যেখানেই যায় সেখানে একটা শ্মশান খুঁজে নেয়। এই শ্মশানই তাদের বাসস্থান। তারা পরেও মৃত মানুষের শরীর থেকে খুলে নেওয়া কাপড় চোপড়। শিবের অনুসারী হয় তারা শরীরে সবসময় মৃত মানুষের ভস্ম লাগিয়ে রাখে। আর কলকি টানাও তাদের একটা নিত্যদিনের কাজ। কখনো কখনো নেশার ঘরে তারা কি করে তা তারা নিজেরাও জানে না। শ্যামা অঘরী হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসার কিছুদিন পরই তার একমাত্র সন্তান মারা যায়। তাকে যে শ্মশানে পোড়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল, শ্যামা সেখানেই ছিল এবং পোড়ানোর পর সে নিজের সন্তানের মাংস পুড়িয়ে খেয়েছে। এই হলো অঘরীদের জীবন।
কিন্তু যতটা সহজ বলা যাচ্ছে আসলে এসব এত সহজ নয়। তাদের এই অন্ধকার জগতের আর্তনাদ কখনো কখনো হয়তো তাদের ভেতরটাও কাঁপিয়ে তোলে। শ্মশানের মৃতদের সাথে কাটানো এই জীবনে অনেক সময় তারাও হয়তো দেখে এমন কিছু যা কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। গুরু, কলকিটাকে দেব। হর হর মহাদেব। দেন, আপনার পানি করা খুলিটা দেন। রক্তগুলো একেবারে তাজা গরম। কি ব্যাপার, বাড়িতে কেউ নাই নাকি? আরে প্রেমা, এত দেরি হলো যে? এসো এসো, ভেতরে এসো। দাও দাও, লাগেজটা আমার কাছে দাও। না না না, ইটস ওকে, আমি নিয়ে যেতে পারবো। আরে দাও তো, এসো ভেতরে এসো। মামাকে দেখছি না। ও বাবা, বাবা তো বেরিয়েছে একটু আগে। তুমি বসো, আমি জল দিচ্ছি। তুমি তো অনেক বড় হয়ে গেছো সোহম। তুমি কি এখনো ছোট আছো? না তা না। নাও জল নাও। আচ্ছা, আমি বাথরুমে গরম জলের ব্যবস্থা করে দিচ্ছি, তুমি স্নান করে বিশ্রাম নাও, পরে জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে। সোহমের বাবা আর মায়ের প্রেম করেই বিয়ে হয়, কিন্তু তাদের সম্পর্ক সোহমের পরিবার মেনে নেয় না। তাই বিয়ের পরপরই সোহমের বাবা মা ইন্ডিয়া চলে আসে। প্রথমে অনেক বছর তারা কলকাতায় থাকে। সোহমের জন্মও হয়েছে কলকাতায়। সোহমের বয়স যখন 8 বছর, তখন একটা অদ্ভুত কারণে সোহমের মা মারা যায়। সোহম যখন খুব ছোট ছিল, তখন একবার তার খুব মারাত্মক অসুখ হয়। অনেক ডাক্তার দেখানোর পরও কিছুতেই কিছু হয় না। শেষ পর্যন্ত সোহমের মা এক অঘরী সাধুর শরণাপন্ন হয়। সে অঘরী প্রথমে তাকে কিছু কাজ করতে বলে, যেগুলো করে সোহম কিছুটা সুস্থ হয়। তখন একদিন সেই অঘরী গভীর রাতে সোহমের মাকে শ্মশানে যেতে বলে। সে যায়, কিন্তু তারপর আর কোনোদিন সে ফেরেনি। সোহমের এখনো ভাষা ভাষা মনে আছে। পরের দিন সকালে তার মায়ের লাশ আনা হয়েছিল বাড়িতে। মায়ের কপালে ছাই আর রক্ত লেপটে দেয়া ছিল। হাতে পায়ে সব জায়গায় ছাই লেপে দেয়া ছিল, আর হাতে একটা দড়ি তখন মুঠ করে ধরে রাখা ছিল। চোখ দুটো ছিল খোলা, যেন মৃত্যুর আগে কোনো বিভৎস কিছু দেখেছিল সে। মায়ের সে চেহারা আজও সোহম ভুলতে পারে না। যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ল। আর ঠিক তখন মা, ও মা, মা, মা। আরে এটা সোহম না? এত রাতে ও কোথায় যাচ্ছে? সোহম, এই সোহম। মা, মা, মা। এই তো আমি এখানে। আরে আরে ওদিকে রেলিং তো, কোথায় যাচ্ছ তুমি? সোহম দাঁড়াও। না না না, মেরো না, আমার মাকে মেরো না। মা, আমাকে বাঁচা বাবা, আমাকে মেরে ফেলবে। যেও না, যেও না। সোহম, সোহম, কোথায় যাচ্ছ? এই সোহম, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন?
বলছি তুমি এখানে কিছু কি হয়েছে? কিছু হয়নি মানে? আর একটু হলেই তো পড়ে যেতে নিচে। এত রাতে তুমি এখানে কি করছো? মা মা মা? না কিছু না, যাও তুমি যাও ঘুমিয়ে পড়ো। তুমিও নিচে চলো, এত রাতে এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই। কুয়াশা তুমি কুয়াশা কুয়াশার প্রথম পর্বে আপনারা যেটা শুনলেন, অঘরী নাম আমরা আগেই বলেছি। এই পৃথিবীর শুরু যখন থেকে তখন থেকে কিন্তু মানুষ মন্ত্রতন্ত্র, এ সমস্ত কুসংস্কার, কালো জাদু এসবে বিশ্বাসী। সেটা নিয়ে আজকে আমাদের কাহিনীতে রয়েছে প্রেমা, সোহম, আরো অন্যান্য চরিত্র। মূলত প্রেমা এবং সোহমকে ঘিরে আজকে আমাদের কাহিনী। এতক্ষণ ধরে প্রথম পর্ব শুনলেন, আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে কি আছে আমরা জানি না, যেখানে আমরা শেষ করেছি প্রেমা এবং সোহমের কথোপকথন শুনছিলাম আমরা। তারপরেই রয়েছে আমাদের পরের দৃশ্য, দেখি সেখানে কি হয়। দ্বিতীয় পর্বে যাচ্ছি, ফিরে আসবো দ্বিতীয় পর্ব শেষ করবার পর। আপনি রয়েছেন কুয়াশা আর যে শারমিনের সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও 89.2 FM। আচ্ছা সোহম, কাল রাতে কি হয়েছিল বলতো? কই কিছু হয়নি তো। হয়নি মানে? কি হবে? তুমি এত রাতে ছাদে কি করছিলে? আমি পেছন থেকে এত ডাকছিলাম, কোনো পাত্তাই নেই। আর একটু হলেই তো ছাদ থেকে পড়ে যেতে, জানো? ও আচ্ছা, ও ও ও কিছু না, আমার একটু ঘুমের মধ্যে হাঁটাহাঁটির অভ্যাস আছে তো। কিন্তু এটা তো রিস্কি, যদি পড়ে যেতে। না না, পড়তাম না, বাদ দাও তো। ও তুমি তো ঘুরতে এসেছো, তো কোথায় কোথায় যাবে ভাবলে কিছু? আমি তোমাদের এখানকার শিব মন্দিরগুলো আগে একটু ঘুরে দেখতে চাই। দেখো প্রেমা, পুপি কিন্তু আমাকে ফোন দিয়ে সব বলেছে। এখানে কিন্তু কোন ডকুমেন্টারি ভূত মাথা চাপানো যাবে না, সির্ফ ঘোরাঘুরি। আমি নরকে গেলে মা সেখানে গিয়েও ঝামেলা করবে, যেখানে যাই সেখানেই মারা এক গাদা নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা করার জন্য মা তো তবু আছে, মায়ের থাকাটাই অনেকের কাছে অনেক কিছু। মানে চলো চলো বের হই। হ্যাঁ চলো। আজকে কোনো প্রোগ্রাম আছে নাকি? আরে না, এসব মন্দির সবসময় এমন থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা কারা? অঘোরী তান্ত্রিক, নাম শোনোনি না? হ্যাঁ শুনেছিলাম, কিন্তু বাস্তবে যে এত বিভৎস সেটা জানতাম না। চুলগুলো দেখেছো? আচ্ছা এদেরকে নিয়ে একটা ডকুমেন্টারি করলে কেমন হয়? প্রেমা, আসার আগে কি বলেছিলাম মনে নেই? এমন করলে কিন্তু আর কোথাও নিয়ে যাব না। আমি কি বলেছি করব? আমি শুধু বলেছি করলে ভালো হতো। আচ্ছা আমি একবার ওদের সাথে গিয়ে কথা তো বলতেই পারি, নাকি তাও পারি না? তা পারো, তবে ওদের সাথে কথা না বলাটাই ভালো। কেন? খেয়ে তো আর ফেলবে না, তাই না? আহা, আমি কি বলেছি যে খেয়ে ফেলবে? আচ্ছা চলো, আমি কথা বলিয়ে দিচ্ছি, কিন্তু যদি ভয় পাও তাহলে কিন্তু আমি কিছু জানি না। আমার ব্যাপারে তোমার কোনো আইডিয়াই নেই আমি কি কি করেছি। ভয় পাবো আমি? চলো চলো। বাবা বাবা बाबा, ये आपसे कुछ पूछना चाहता हूँ। বাংলাদেশ থেকে এসেছিস, আমার সাথে বাংলায় কথা বল। ये মানে আচ্ছা, আপনি বাংলা বলতে পারেন? অঘরীদের কোন জাতি, ধর্ম, দেশ, কুল, সমাজ কিছু থাকে না। সারা পৃথিবী তাদের, তারা সব পারে। বস। আপনার নামটা কি জানতে পারি? রঘু। ও আচ্ছা আচ্ছা, আপনি কি সবসময় এখানেই থাকেন? না, এই পাশে নদীর ধারে যে শ্মশানটা দেখো, ওইখানে থাকি। ও আচ্ছা, ওখানে গেলে আপনাকে পাবো? তা পাবি, কিন্তু তোর ওইখানে না যাওয়াই মঙ্গল। কেন এই কথা বলছেন কেন? বুঝবি বুঝবি। কিন্তু প্রেমা প্রেমা চল চলো 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 চলো। সে এমন করে বললো কেন? সেই জানে, অবশ্য ওরা অনেক কিছুই জানে,
যা আমরা জানি না। তুমি এসব বিশ্বাস করো? বিশ্বাস না করার কি কোনো কারণ আছে? এসবের জন্যই তো আমি আমার মাকে হারিয়েছি। তোমার মাকে হারানোর কারণ এসব নয়। তোমার মা তোমাকে নিয়ে অনেক টেনশনে ছিলেন, সেই জন্য তার ব্রেন স্ট্রোক হয়েছে, আর কিছুই না। এগুলো সব হলো ভাওতাবাজি। দেখছিলে না মুখ দিয়ে কেমন ভক ভক করে গন্ধ আসছিল? এরা সারাদিন নেশা করে উল্টাপাল্টা বকে। তার মানে তুমি বলছো তুমি এসব বিশ্বাস করো না? এসব ভণ্ডামিকে বিশ্বাস করার কোনো মানে নেই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এসব বিশ্বাস করো না, কিন্তু রাতে ওই শ্মশানে তুমি যাবে না। অদ্ভুত তো, তুমি এই লোকটার কথা এত ভয় পাচ্ছ? ওই লোক কিছুই জানে না। তাহলে তোমাকে দেখে কিভাবে বললো যে তুমি বাংলাদেশ থেকে এসেছো? লুক এট দিস, আমার শাড়িতে বাংলা অক্ষর লেখা, এটা দেখে টের পেয়েছে। ওরা এসব ভাওতাবাজি করতে করতে এত চালাক হয়ে যায় যে তুমি বুঝতেই পারবে না। তারপরও তুমি এখানে কিছুদিনের জন্য এসেছো। আমি চাই না এই কয়েকদিনের মধ্যে তোমার সাথে কোনো ঝামেলা হোক, তাই আমি অনুরোধ করব তুমি এমন কিছু করো না। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখা যাবে। এখন চলো আরো কিছু মন্দির ঘুরে দেখি। सहस्राओ जनप्राओ जाशे लेखा शिखारा आसुना बिंदु गौरा प्रावो हसुक माने तोने ओबा ओम क्लीं काले नमः ओम क्लीं काली नमो नमः। শ্যামা, আমি পারবো না, পারবো না। রক্তগুলো আগুনের মধ্যে ঢেলা দে। শোন শ্যামা, এতদিন তুই সাধনার জন্য শুধু প্রস্তুতি নিয়েছিস, আজ থেকে তোর আসল সাধনা শুরু হইল। আত্মা বশ কইরা তুই আজ থেকে অশুভ শক্তিদের আয়ত্ত করা শুরু করলি। এক সময় এই অশুভ শক্তিরা খাইবায় উঠবো তোর নাম শুননা, আর অশুভ শক্তিরা তার হাতের মুঠায়, মানুষ তার কাছে কোনো ব্যাপারই না। জয় মা কালী, জয় মা কালী। অঘরীরা কোনো স্বাভাবিক মানুষ নয়, তাই তাদের কাজ কিংবা চিন্তা ভাবনাও যে স্বাভাবিক হবে না এটাই সত্যি। দিনের পর দিন তারা ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। পাঠা বলি দিয়ে রক্তপান করা থেকে শুরু করে একসময় মানুষের মাথার খুলিতে করে রক্ত খেতেও তারা দ্বিধা করে না। তাদের একটা অদ্ভুত ধারণা আছে, প্রেতার তাদের বশ করতে পারলে তারা সর্বশক্তি লাভ করবে, আর সর্বশক্তি লাভ করা মানেই মানুষের সাথে তারা যা খুশি তাই করতে পারবে। অনেক সময় অনেক অঘরী মানুষের এমন কিছু ক্ষতি করে যা মানুষ কল্পনাও করতে পারে না। সোহমেরও তাই বিশ্বাস। তার ধারণা তার মায়ের মৃত্যুর পেছনেও এই অঘরই দায়ী। তার মায়ের সেই ভয়ঙ্কর চেহারা সে আজও ভুলতে পারে না। কিন্তু প্রেমা কিছুতেই এসব বিশ্বাস করতে পারে না। বিশ্বাস আর অবিশ্বাসের খেলায় প্রেমা সবসময় যুক্তিকেই প্রাধান্য দিয়েছে। আর কৌতূহল তো প্রেমার আজন্ম বন্ধু। ছোটবেলা থেকেই যেখানেই কোনো নিষেধাজ্ঞা দেখেছে সেখানে সে ছুটে গেছে। এবারও তার বিপরীত হয়নি। গভীর রাত, সোহমের বাড়ির সবাই ঘুমে বিভোর। শুনশান রাস্তা দিয়ে প্রেমা হেঁটে চলেছে শ্মশানের দিকে, যেখানে সেই অঘরীদের বাস। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রেমার শরীর কেমন যেন ছমছম করছে, কিন্তু কেন সে নিজেও জানে না। এসব তো বিশ্বাসই করে না, তাহলে এমন হচ্ছে কেন? কোনো কিছুই তোয়াক্কা না করে সে শ্মশানের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ পেছন থেকে একটা হিম শীতল কণ্ঠ ভেসে এলো, যে কণ্ঠ শোনার পর প্রেমা আর এগোতে পারল না সামনের দিকে। পেছনের দিকেও তাকাতে পারছে না। তার কেবলই মনে হচ্ছে কেউ একজন তার দিকে এগিয়ে আসছে। প্রেমা আপ্রাণ চেষ্টা করছে পেছনে তাকিয়ে দেখার, কিন্তু তাও পারছে না। প্রেমা ঠাঁই দাঁড়িয়ে আছে। এমন সময় তার কাঁধে সে একটা হিম শীতল হাত অনুভব করল। আমি
আমি কে? আমি তোমার মামি। মামি? কিন্তু আপনি তো... আমার শরীর মরে গেছে অনেক আগে, কিন্তু আত্মার তো মৃত্যু হয় না। মানে? আমি যতক্ষণ কথা বলবো তুমি পেছনে তাকাবে না। পেছনে তাকালেই কিন্তু সর্বনাশ হবে। এসব কি বলছেন আপনি? আমি এসব কথা বিশ্বাস করি না। সত্যি করে বলেন আপনি কে? সোম আপনাকে পাঠিয়েছে আমাকে ভয় পাওয়ানোর জন্য, তাই না? আমি তোমাকে বিশ্বাস করাতেও চাই না। যেদিকে তুমি পা বাড়াচ্ছ সেটা অন্ধকার, সেখান থেকে মানুষ আর ফিরতে পারে না। ভুল করছো তুমি মা। আমি ওদের সব ভাওতাবাজিতে বিশ্বাস করি না, এবং আমি প্রমাণ করে ছাড়বো যে এসব মিথ্যা। ভুল করছো প্রেমা, অনেক বড় ভুল। ওই জায়গাটা ভীষণ ভয়ঙ্কর, ভীষণ যন্ত্রণা। ওরা মানুষ না। ওখানে যেও না প্রেমা, যেও না, যেও না, যেও না। কিন্তু আরে কোথায় গেলাম? কোথায় আপনি? দেখেন, আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। হয় সোহম আপনাকে পাঠিয়েছে, আর নয় আপনিও ওই ভণ্ডদের লোক। কোথায় গিয়েছিলে প্রেমা? না মানে আমি মানে এমনি একটু হাঁটতে বেরিয়েছিলাম। রাত 2:18 তুমি হাঁটতে বেরিয়েছিলে? না এমনি একটু। আমি খুব ভালো মতোই জানি তুমি কোথায় গিয়েছিলে। এতবার নিষেধ করার পরও তুমি ওখানে যাওয়ার সাহস কি করে পেলে? না মানে সোম, আসলে ব্যাপারটা তেমন না। ব্যাপারটা কেমন প্রেমা? তুমি আসার দিনই বাবার চেকআপের সময় হলো, আর বাবা চলে গেল সিঙ্গাপুরে। যাওয়ার আগে তোমার দায়িত্বটা দিয়ে গেল আমার উপর। এটা তো তোমার শহর নয় প্রেমা। তুমি এখানে এসেছো 2 দিন ধরে। এই শহরে কতটুকুই বা তুমি চেনো? অন্য কিছুতে তুমি বিশ্বাস নাই করো, এই শহরে তো খারাপ কিছু মানুষও আছে। এত রাতে তুমি একটা মেয়ে হয়ে রাস্তা হাঁটাহাঁটি করছো, অন্য কোনো বিপদও তো হতে পারতো। আই এম সরি। সরি বললেই সবকিছুর সমাধান হয় না প্রেমা। তোমার একটা কিছু হয়ে গেলে আমার কি? না কিছু না, আসলে তোমাকে আমার মন্দিরে নিয়ে যাওয়াটাই ভুল হয়েছে। আচ্ছা বাবা, আমি বললাম তো সরি। আমি আর একা যাব না, কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আমি যদি যেতে চাই তুমি আমার সাথেই যাবে, তাহলে তো কোনো সমস্যা নেই। প্রেমা, ওই জায়গাটা ভালো না। তাহলে তো আর কিছু করার নেই, আমাকে একাই যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথেই যাব। গুড। অনেক রাত হয়ে গেছে, গিয়ে শুয়ে পড়ো। এই যে অঘুরি বাবা, এই যে একটু দাঁড়ান। চল। কাল আসতে চেয়েছিলি, অর্ধেক রাস্তা থেকে আর আসতে দেয় নাই। ও আচ্ছা, তার মানে আমার ধারণাটাই ঠিক। ওই মহিলাটাকে আপনি পাঠিয়েছিলেন। সব বুঝবি বুঝবি। আপনার হাতে এটা কি? গুলি, মানুষের মাথার গুলি। আপনি মানুষের মাথার খুলে নিয়ে হাঁটছেন কেন? তোর কাছে এটা মানুষের মাথার গুলি, আমার কাছে পাত্র, খাবারের পাত্র। আপনি এটাতে করে খাবার খান? আপনি ওপেনলি এভাবে মানুষের মাথার খুলি নিয়ে ঘুরছেন, আপনাকে কেউ কিছু বলছে না? অগরিকে কে কি বলবে? একবার এই শ্মশানের সামনে একজন বাধা দিতে আইছিল। সেদিন বসে বসে একটা মানুষের পুরা পা খাইতেছিলাম। ওর জন্য খাবারের স্বাদটাই নষ্ট হয়ে গেছে। তারপর কি ছিল জানোস? কি? হাত পা পঙ্গ হয়ে গেছে, কথাও বলতে পারে না। কি করেছেন আপনি তার সাথে? তোর তো বিশ্বাস নাই, আইসা দেয় নিজের চোখকে দেখবি। আরে আরে কোথায় যাচ্ছেন? এই যে আমার কথা শেষ হয়নি তো। আসাটা কি খুব দরকার ছিল? কেন, তুমি কি ভয় পাচ্ছ? যাই করছো তার ফল কিন্তু ভালো হবে না প্রেম।
তুমি চলো তো, আর যে ব্যাটার সব ভীমরতি আমি ছুটাবো। ওই যে বসে আছে ওরাই না? প্রেমা, আরেকবার ভালো করে ভেবে দেখো। আমি ভেবেই এসেছি, চলো তো। এই যে শুনছেন? রঘু, এদের কথাই বলেছিলি না? আয় বস এখানে। এইসব কি? পাঠা বলে দিছি, তার রক্ত খুব স্বাদ। প্রেমা, প্রেমা তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। আপনারা এসব রক্ত এত মাংস খাচ্ছেন? সবই ওই একটা ঈশ্বরেরই সৃষ্টি। এইসবের মধ্যে কোনো ভেদভাব নাই। এইখানে বস। এইসব বসো। আমি যতক্ষণ না বলবো ততক্ষণ চোখ খুলবি না। আর এই কাপড়টা হাতের মধ্যে ধরে রাখ। যখন চোখ খুলতে বলবো শুধু চোখ খুলে দেখবি, কিন্তু কিছুতেই এই কাপড়টা হাত থেকে ছাড়বি না, তাইলেই কিন্তু সর্বনাশ হইব। প্রেমা, এসব করার কোনো দরকার নেই, চলো এখান থেকে। না, এইখান থেকে এইভাবে তোরা যাইতে পারবি না। কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? কিছুই হবে না, বসো। না কাপড়টা ধরো। আমি যা যা বলছি তার একটুও যেন এদিক সেদিক না হয়। এই রঘু, শুরু কর। লেখা শেখা অসুনাবিন্দ গৌর প্রভু সুখ মানে তো নৈবা। ওম ক্রিং কালিয়ে নমঃ। ওম ক্রিং কালিয়ে নমঃ। ওম ক্রিং কালিয়ে নমঃ। ওম ক্রিং কালিয়ে নমঃ। হর হর মহাদেব। রঘু, ওই রক্তটা দে, খা। চক্ষর এসব কি হচ্ছে? এটা কি? চেহারা দেখে বুঝতে পারছিস না? এই শ্মশানেই ওকে পোড়ানো হয়েছে। ওই যে দেখছিস শরীরে চামড়া নেই। এসব আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই আপনি কিছু করেছেন। প্রেমা, তুমি দেখতে পাচ্ছ না? আমি আগে এসবের মধ্যে তোমাকে আসতে মানা করেছিলাম। আরে কিছুই হবে না, এটা একটা মানুষ। দাঁড়াও, এখনই খোঁজ করে দিচ্ছি। চোখের সামনে দেখেও বিশ্বাস করছিস না? আপনি কে? এখানে আপনি ওদের কথা এসেছেন, তাই না? কাপড়টা ছাড়িস না, ছাড়িস না। এটা কি করলি? এটা কি করলি? সর্বনাশ, সর্বনাশ হবে তোর, সর্বনাশ। আমার কিছুই হবে না। এই সোম, চলো। আমি জানতাম যে এমন কাজই করবো, তাই ইচ্ছা কইরা এইসব করছি। অগরিতা নিয়ে কথা কইরা উনি যে শনিটাই কাঁদছে। প্রতিদিন এক একটা চেহারা দেখবে, নতুন চেহারা, ভয়ঙ্কর চেহারা। মাখারি আজকে একটা মায়া মানুষের লাশ আনছে। তাই নাকি? সোহেম, সোহেম, তুই লাশটা নিয়ে আয়। অনেকদিন কোন শরীর পাই না। অঘরীদের আরো একটা কালো অধ্যায়ের সাথে আমরা এখনো পরিচিত হইনি। তারা শুধু মরা মানুষের মাংসই খায় না, তারা মরা মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে। এই পৃথিবীর মাঝেই তাদের বাস, অথচ মানুষ যা কল্পনাও করতে পারে না তারা তাই অনায়াসেই করে যাচ্ছে। অঘরীদের দেখলে কেন মানুষের বুক ভয়ে কেঁপে ওঠে তার কিছুটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি।
এদের নজর একবার যার উপর পড়ে তার জীবন অন্ধকারে ঢেকে যায়। প্রেমা তখনও জানে না সামনে কি অপেক্ষা করছে তার জন্য। কে কে? সোহম, সোহম, দেখো না কে। বাড়ির সবাই কোথায় গেল? কে কে? আমি কে? মানে কে আপনি? কোথায় কোথায় আপনি? আমার কাছে আসবে না, আসবে না বলছি, আসবে না আমার কাছে। প্রেমা, প্রেমা, এই প্রেমা, প্রেমা শুনতে পাচ্ছ? এই কি হলো, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তখন কে এসেছিল? কে এসেছিল? কোথায় কে এসেছিল? হ্যাঁ, কোন একটা অঘরী এসেছিল। আমি দরজার শব্দ পেয়ে দরজা খুললাম, দেখি কেউ নেই। আমি জিজ্ঞেস করলাম কেউ আছে কিনা। তখন কোত্থেকে যেন আওয়াজ এলো, আমি অঘরী। আমার কিছুটা ভয় লাগছিল। আমি কাউকে না দেখতে পেয়ে ফেরত আসছিলাম। সেই সময় হঠাৎ কোথা থেকে একটা কালো ছেঁড়া কাপড় পরা, চুলগুলো জট পাকানো একটা লোক, না লোক না, একটা মহিলা, না মহিলাও না। আমি আসলে জানি না কি ছিল। আমার সামনে এসে দাঁড়ালো। চোখগুলো এত লাল ছিল যেন এখনই চোখ থেকে রক্ত ঝরঝর করে পড়বে। এরপর আমার আর কিছু মনে নেই। এসব কি বলছো? তোমার চিৎকার শুনে আমি নিচে এসে দেখলাম তুমি অজ্ঞান হয়ে আছো, কিন্তু ওখানে তো আর কেউ ছিল না। ছিল, আমি এত বড় ভুল দেখতে পারি না। আমি স্পষ্ট দেখেছি। সব ওখানে কেউ আছে, ওখানে কেউ আছে। It's completely okay, তুমি শান্ত হও, আমি দেখছি। তুমি বসো, তুমি বসো। কে ওখানে? মহেন্দ্র, যারা দেখো তো ওহা কই হ্যাঁ কিয়া? কেউ নেই ওখানে, মনে হয় কোনো বেড়াল টেরাল ঢুকে পড়েছিল। মহেন্দ্রকে বলেছি, ও দেখছে। প্রেমা, আমি আগেই বলেছি এসব ঝামেলার মধ্যে না যেতে। যাই হোক, তুমি যাও, ঘুমিয়ে পড়ো। গুড নাইট। পারতেছি না। সেই শক্তি হাতের মুঠোয় এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে। মহাশক্তি পাওয়া কি এত সহজ? 1000 বছর ধইরা ধ্যান কইরাও এই মহাশক্তি অর্জন করতে পারেনি মানুষ। এর কোনো পথ নাই। নরমাংস খাওয়া থেকে শুরু করে আমি সব করেছি, তবুও কেন আমাকে দেখা দিচ্ছে না? দে কলকিটা দে। আমি নিজে আজ 21 বছর ধইরা এই অঘরীর জীবন কাটাচ্ছি। অঘরীদের কাছে কোনো কিছুতে কোনো ভেদাভেদ নাই। যে ঈশ্বর এত সুন্দর মানুষ বানাইছে, সেই ঈশ্বর মানুষের বিষ্ঠাও বানাইছে। তাই এর মধ্যে কোনো পার্থক্য নাই। মহাশক্তি পাওয়ার জন্য এটা বিশ্বাস করতে হইব। আমি তো তাই করছি।
যা যা করা লাগে সবকিছুই আমি করছি, তবুও কেন হচ্ছে না? তোর তো খুব তারা দেখতাছি। আমি আর সহ্য করতে পারছি না। এর আরো একটা পথ আছে, কিন্তু সেই পথ বড়ই ভয়ঙ্কর। কি সেই পথ? যতই ভয়ঙ্কর হোক আমি করবই। ভালো বলি, আমি দেব, আমি নরবলি দেব। কিন্তু এত বড় কঠিন কাজ। যত কঠিনই হোক আমি করবই। তুমি শুধু বলো আমার কি করতে হবে। ভিনদেশে ওই মায়াটা যেটা এদিন আইছিল, ওকে কোনোভাবে এখান পর্যন্ত নিয়ে আয়। তারপর কুয়াশা 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 কুয়াশা। দ্বিতীয় পর্ব শেষ হলো এবং দ্বিতীয় পর্বে আমরা দেখেছি আজকে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব পুরো ঘটনা জুড়েই রয়েছে অঘরী। অঘরীদের বাস হচ্ছে শ্মশানে। আমরা ইতিমধ্যে জেনে গেছেন যারা অসাধ্যকে সাধ্য করে ভুল পথে, ভুল ভাবে, নৃশংসভাবে, এবং তাদের জীবনযাপন সবই ভয়ঙ্কর। তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেছে, আমরা সময় নষ্ট না করে চলে যাচ্ছি তৃতীয় পর্বে। আসুন তাহলে তৃতীয় পর্ব শুনছি অঘরীর। আপনার সাথে আছি আমি শারমিন, আর আপনি শুনছেন কুয়াশা, এবিসি রেডিও 89.2 FM। গল্প শেষ করবার পর ফিরে আসবো। প্রেমা, তুমি কি আজকে কোথাও বের হবে? এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আজ আর কোথাও বের হব না। আচ্ছা ঠিক আছে, আমি একটু বেরোবো। তোমার কিছু লাগলে মহেন্দারকে বলো, সে সবকিছু এনে দেবে। আর কোনো সমস্যা হলে ফোন দিও। আরে বাপরে, খুব দায়িত্ববান হয়ে গেছে দেখছি। হব না, বাবা তো আমাকেই দায়িত্ব দিয়ে গেছে। আর তোমার মাথায়ও তো পাগলামির অভাব নেই, কখন কি করে বসো, শেষে আমি পড়বো বিপদে। না না, টেনশন করো না, তোমাকে আমি বিপদে ফেলবো না। অবশ্যই জোকিং। ওকে, আমি গেলাম তাহলে, একটু পরে চলে আসবো। ओके बाय। महेंद्र, मैं थोड़ा बाहर जा रहा हूँ, तुम मैडम का ध्यान रखना। बाय बाय। बाय। হ্যালো মা। কিরে, তুই তো ওখানে গিয়ে ভুলেই গেছিস। না না মা, তেমন কিছু না। কেমন আছো তুমি? ভালো। ওখানে সব ঠিক আছে? তুই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। তোর মামা নাকি বাড়িতে নাই? তো সোহম তোর খেয়াল রাখছে তো? হ্যাঁ মা, রাখছে। হ্যাঁ রে, ওকে তোর কেমন লাগে? ভালোই, একদম সাদাসিধে ছেলে। যাক, ভগবান তোর দিকে তাহলে মুখ তুলে চাইলো। মা, তুমি যেমন ভাবছো তেমন কিছুই না। ও ভালো ছেলে, কিন্তু আমার জন্য না। কেন? ওখানে আবার কি সমস্যা? সমস্যা হলো সে একটু বেশি ভালো, সবকিছুতে একটু বেশি সাবধান। সাবধান হবে না তো কি তোর মতো হবে? এই শোন, তুই ওখানে গিয়েও কোনো পাগলামি শুরু করছিস নাকি? মানে দেখ দেখ, ওখানে গিয়ে তুই যদি আবার কোনো পাগলামি করিস, তাহলে আমি কিন্তু ঘর বাড়ি ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাব। হ্যাঁ মা, তুমিও ঘর বাড়ি ছেড়ে অঘরী হয়ে যাও। অঘরী? এসব আবার কি? হ্যালো হ্যালো, প্রেমা, কিরে কিছু বলছিস না কেন? প্রেমা, কি হলো? চুপ করে আছিস কেন? হ্যালো প্রেমা? প্রেমা যখনই ফোনে অঘরী শব্দটি উচ্চারণ করেছে, ঠিক সেই সময় কোনো এক অজানা কারণে তার হাত পা শিউরে ওঠে। হঠাৎ তার মনে কোনো একটা অশুভ ইঙ্গিত হাতছানি দেয়। তার হাত পা যেন জমে গেছে। সে চাইলেও কাউকে চিৎকার করে ডাকতে পারছে না, কিংবা সেখান থেকে সরতে পারছে না। তার হাত থেকে মোবাইল কখন পড়ে গেছে সে নিজেও জানে না। তার হাত পা সবকিছু অবশ হয়ে আসছে।
হঠাৎ করে সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। তারপর হঠাৎ সে তার ঘাড়ের পেছনে একটা উষ্ণ বাতাস অনুভব করল। সে ধীরে ধীরে পেছনে ফিরে কে আপনি? আমি অঘরি, চিনতে পারছিস না? আপনি আপনি এখানে এলেন কি করে? আপনাকে ঢুকতে দিল কে? আমাকে ঢুকতে দিল কে? আমাকে আটকানোর মতো ক্ষমতা আছে কারো? কেন এসেছেন আপনি? তোকে নিয়ে যেতে। এসব কি বলছেন আপনি? আমি কেন যাব আপনার সাথে? তুই যাবি, আমার সাথেই যাবি। না, আপনি এখনই চলে যান এখান থেকে, না হলে আমি পুলিশে খবর দেব। তুই ভীষণ বোকা। আমি আবারও বলছি, আপনি চলে যান এখান থেকে। প্রেমা, আমার চোখের দিকে তাকা। তাকা প্রেমা, আমার চোখের ভিতরে দেখ, একেবারে ভিতরে। দেখতে পাচ্ছিস প্রেমা? হ্যাঁ, পাচ্ছি। কি দেখতে পাচ্ছিস? রক্ত, লাশ, অনেক লাশ। চল আমার সাথে। আয়, আয়। চল। আমি যাব। বাবা, আমি বলেছিলাম না ওকে আমি নিয়ে আসবো? এনেছিস? হ্যাঁ। বলে বসা। এই, বস। রক্তগুলো দে। এই যে। ওর কপালে মাখায় দে। দে, আমার কলকিটা দে। চারপাশে সিঁদুর দিয়ে দাগ দিয়ে দে। লক্ষণ ভালো, ওরা আছে, আশেপাশে আছে। ওই মাটির সামকিটা রে, ওইখানে মাংস আছে, পোড়া মাংস, মানুষের পোড়া মাংস। কি করবো এটা? দে, দে ওরে খাওয়া দে। নে, খা, খা, খা। আমি খাবো। খা। কেমন? নোনতা। বাহ, শ্যামা, শুরু কর। সহস্রজনপ্রায়ম শেষা লেখা শেখারা অসুরাবিন্দ গৌর প্রভু সুখমানে তো নৈবা। ওম ক্রিং কালিয়ে নমঃ। 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 হর হর মহাদেব। এসেছিস? দে, তাজা রক্ত দে। রক্ত পাই না। দেব।
ওকে বলে দেব আমার মহাশক্তি চাই, মহাশক্তি। রক্ত দে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এইগুলো কি করছেন আপনি? এসব এসব কি করছেন আপনি? কে তুই? সাহস? তুই এখানে আসার সাহস করলে কি করে? এসব এসব কি করছেন আপনি? প্রেমা, প্রেমা, প্রেমা তুমি এই ওকে ওকে কে নিয়ে এসেছে? খারাপ হবে, চলে যা, চলে যা এখান থেকে। অঘরীদের কাছে বাধা দিস না, চলে যা, আমি বলছি চলে যা এখান থেকে। চুপ! আপনার এই সমস্ত ভণ্ডামি আমি বিশ্বাস করি না। আমি ওকে নিয়ে যাবো এখান থেকে। আপনার যা করার আপনি তাই করুন। প্রেমা, প্রেমা, চলো চলো এখান থেকে, চলো। ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু হতে চলেছে তোর সাথে, ভয়ঙ্কর। প্রেমার সাথে কি হয়েছে তা সে নিজেও বলতে পারে না, তবে এতটুকু বুঝতে পারছে তার ভেতরে সবকিছু গুলিয়ে উঠছে। বাড়িতে নিয়ে আসার পর বেশ কয়েকবার বমিও করেছে। আগেই বলেছি, অঘরীদের নজর যখন কারো উপর পড়ে তখন তার পৃথিবী এক অশুভ আর কালো ছায়া ছেয়ে যায়। প্রেমার জীবনেও ঠিক তাই হয়েছে। নিজের মায়ের ভয়ঙ্কর পরিণতি দেখে সোম ছোটবেলা থেকে এসব অঘরীদের থেকে দূরে থাকার চেষ্টা করেছে, কিন্তু আজ যখন সে বাড়িতে ফিরেছে তখন দেখে প্রেমা বাড়িতে নেই। মহেন্দ্রকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু মহেন্দ্র নাকি একা প্রেমাকে বাইরে হেঁটে যেতে দেখেছে। এসব শুনে সোহম ঠিকই বুঝতে পেরেছে ঘটনা কোন দিকে যাচ্ছে। সে যখন শ্মশানে গেল তখন দূর থেকে সবকিছু স্পষ্ট দেখতে পায়নি, শুধু দেখেছে সেখানে প্রেমা বসে আছে, আর তার সামনে শিবাম আর শ্যামা। সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর তার থেকে একটু দূরে একটা বিশাল কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। শ্যামা একটা বিশাল চাপাতি দিয়ে প্রেমার গলা কাটতে যাবে, ঠিক এমন সময় সোম চিৎকার করে ওঠে। আর কয়েক সেকেন্ড দেরি করলেও হয়তো অনেক বেশি দেরি হয়ে যেত। প্রেমাকে এভাবে দেখে সোম কিছুতেই নিজেকে সামলাতে পারল না। যাদেরকে সেই ছোটবেলা থেকে প্রচন্ড ভয় পেয়ে এসেছে, একরকম তাদের সামনে থেকে ছিনিয়ে নিয়ে এলো প্রেমাকে। হতে পারে সে প্রেমাকে কিছুটা পছন্দ করতে শুরু করেছিল। বাড়িতে এসে সে নিজে প্রেমাকে ঘরে নিয়ে গেল। প্রেমার সারা শরীরে রক্ত মাখানো। প্রেমা একেবারেই অজ্ঞাত হয়ে আছে। প্রেমা, প্রেমা, প্রেমা শুনতে পাচ্ছ? তুমি তুমি ওখানে গেলে কি করে? প্রেমা তুমি ঠিক আছো তো? আমি এই জন্যই তোমাকে আগেই নিষেধ করেছিলাম এসবের মধ্যে যেতে। খুব ভুল করেছিস প্রেমা। এসব কি বলছো তুমি? খুব ভুল করেছিস। কেন নিষেধ করেছিস? কেন? প্রেমা, প্রেমা কি হয়েছে তোমার? ওকে তুই বাঁচাতে পারবি না, পারবি না ওকে বাঁচাতে। রক্ত, রক্তের নেশা উঠেছে আমার। ওকে বলি দিয়েই আমার স্বাদ পূরণ হতো, তুই হতে দিসনি। এখন আমি নিজে চুষে খাবো রক্ত। পারবি না, বাঁচাতে পারবি না ওকে, পারবি না। প্রেমা, প্রেমা এইসব কি বলছো? বলতে বল। প্রেমা, এই প্রেমা। আমি কিছু জানি না,
আমি কিছু জানি না। কি হচ্ছে, কেন হচ্ছে? না প্রেমা, কিছু হয়নি, কিছু হয়নি। আমি 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 আছি তো, আমি সব ঠিক করে দেব। তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। প্লিজ তুমি কান্না করো না, প্লিজ। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? পিসি, আমি সোহম। ও সোহম, আমি তো তোমার নাম্বার সেভ করে রাখছিলাম। এটা আবার কার নাম্বার? এইটা বাড়ির নম্বর। কি ব্যাপার সোহম, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? না পিসি, অসুস্থ না। তাহলে কিছু হয়েছে? প্রেমার কিছু হয়েছে? সেদিন আমাকে ফোন করেছিল, কিছু না বলেই ফোন কেটে দিল। হ্যাঁ, মানে 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 তেমন কিছু না। নিশ্চয়ই কিছু হয়েছে, আমার কাছে কিছু লুকিও না। বলো তো বাবা, কি হয়েছে? পিসি, ওই প্রেমা একটু অসুস্থ হয়ে গিয়েছে। একটু না, বেশি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে এসো। মানে কি হয়েছে? কি হয়েছে আমার মেয়ের? ও কথা আমি ফোনে বলতে পারবো না। আমি তোমাকে ভিসার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি দ্রুত চলে এসো। কি হয়েছে আমাকে বলবা তো? ও কোথায়? ওর সাথে আমি একটু কথা বলবো। ওকে দাও ফোনটা তুমি। পিসি, ও ঘুমাচ্ছে, বাড়িতে বাবাও নেই। আমি আসলে বুঝতে পারছি না আমি কি করব বা কি করা উচিত। বাবা যেখানে আছে সেটা নেটওয়ার্কের বাইরে, তার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। তাই তোমাকেই বলছি, পিসি যত তাড়াতাড়ি সম্ভব তুমি চলে এসো। সোহম কিছুতেই সুমিতাকে বোঝাতে পারল না। মেয়ের অসুস্থতার কথা শুনে সুমিতা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। সোহম প্রথমে সুমিতাকে কিছুই জানাতে চায়নি, কিন্তু দিন দিন প্রেমার অবস্থা খারাপের দিকেই যাচ্ছিল। সে ঠিক মতো কথাও বলে না, সব সময় একা একা চুপচাপ বসে থাকে। ওর সাথে কথা বলতে গেলে ও কেমন যেন ভয় পেয়ে যায়। ওর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। প্রেমার চেহারার মতো কেমন একটা অস্বাভাবিকতা চলে এসেছে। এই সব সোহমের কিছুই ভালো লাগছে না। তার মন বারবার বলে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে চলেছে, ভীষণ খারাপ। মেয়ের খবর পেয়ে সুমিতা যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিয়ে দিল। সোহম তার আসার সব ব্যবস্থা করে দিয়েছিল। সেদিন রাতে সোহম বাড়ি থেকে একটু বেরিয়েছিল। পরের দিনই প্রেমার মা আসবে। এই কয়দিন সে বাড়ি থেকে কোথাও বের হতে পারেনি, সারাক্ষণ প্রেমার সাথেই ছিল। সেদিন একটা ছোট্ট দরকারে তাকে বাড়ি থেকে বের হতে হয়েছিল। ফেরার পথে সে রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ তার ভীষণ ক্লান্ত লাগছিল। সে নিজেও জানে না কেন এমন হচ্ছে। তার হঠাৎ মনে হচ্ছে তার শরীর যেন ভারী হয়ে আসছে। সে যেই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল তার পাশে একটা যাত্রী ছাউনি আছে। সে আর কিছুতে হাঁটতে পারছিল না। সে যাত্রী ছাউনিতে গিয়ে সে কিছুক্ষণ বসল। এদিকে রাস্তাঘাট একেবারেই ফাঁকা, মাঝে মাঝে সাঁই সাঁই করে দু একটা গাড়ি যাচ্ছে। মানুষজন নেই বললেই চলে। ওখানে বসে থাকতে থাকতে হঠাৎ সে পাশে তাকিয়ে দেখে তার পাশে একজন বসে আছে, অথচ এক সেকেন্ড আগেও তার আশেপাশে কোথাও কেউ ছিল না। হুট করে এমন একজনকে পাশে বসে থাকতে দেখে সে ভয়ও পেল। তার পোশাকও খুব অদ্ভুত, একটা ময়লা গেরুয়া রঙের কাপড় পেঁচানো, লম্বা দাড়ি, জট পাকানো চুল, দেখে অঘরই মনে হচ্ছে। সে চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। সোহম আগ বাড়িয়ে কিছু বলতেও পারছে না। এমন সময় সে হঠাৎ বড় বড় চোখ করে সোহমের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সোহমের মনে হলো তার ভেতরের সবকিছু কেঁপে উঠেছে। ভয় পাচ্ছিস? না, মানে কে আপনি? আমি কে? আমাকে তুই চিনবি না। আমার কাছে কি চান? তোকে সাবধান করে দিতে চাই। যা করছিস ভালো করছিস না। ওর কাজে বাধা দিয়ে খুব খারাপ করছিস, খুব খারাপ। ও আচ্ছা, আপনাকে ওই ভণ্ড অঘরী পাঠিয়েছে। চুপ, একদম চুপ। অনেক বেশি বুঝছিস তুই।
আর এখন এসব বিশ্বাস করি না। আপনাদের যা করার করেন। আপনাদের এই সমস্ত ভণ্ডামি এখন আর আমি ভয় পাই না। যদি আগে এই সমস্ত বুঝতে পারতাম তাহলে হয়তো আমার মাকেও বাঁচাতে পারতাম। শুনলি না কথা, শুনলি না তুই? তোর দিকে পা বাড়িয়েছিস তুই, কিন্তু বাঁচাতে পারবি না। কিন্তু আমি খাবো, তোকে বাঁচাতে পারবে না। আরে কোথায় গেল? আমি আর এই সমস্ত কিছু নিতে পারছি না। এসবের শেষ আমি দেখেই ছাড়বো। পিসি চলে এসেছো? তোমাকে তো বলেছিলাম এখানে নেমে আমাকে ফোন দিতে, আমি তোমাকে গিয়ে নিয়ে আসতাম। না, তার কোনো দরকার হয় নাই। ঠিকানা ছিল আমার কাছে। প্রেমা কোথায়? ওই উপরের ঘরে আছে। আমি আগে ওর সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ পিসি শোনো, একটু সাবধানে। প্রেমা, মা, কি হয়েছে মা? মা কি হয়েছে তোর? হে কি হাল করে রাখছিস তুই নিজের? মা, আমি জানি না এসব কিভাবে হলো মা, আমি এসব করতে চাইনি। তোর কিছু হবে না মা, আমি আছি তো মা। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক করে দিব মা। চলিস না মা। মা আসছে, খুব খারাপ মা, ও খুব খারাপ, খুব যন্ত্রণা দেবে। মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। এসব কি হচ্ছে? ওর এত খারাপ অবস্থা, তুমি আমার এত দেরিতে জানাইছো? হ্যাঁ সোহম, তুমি আমার এত দেরিতে জানাইছো কেন? আমি অনেক চেষ্টা করেছি, তোমাকে ফোনে বলিনি, তুমি হয়তো আরো বেশি টেনশনে পড়ে যেতে, তাই এত কিছু বলিনি। আমি যাবো সেই অঘরীর কাছে। আমার মেয়ে তো কোনো দোষ করে নাই, তারা আমার মেয়ের সাথে এসব কেন করতেছে? পিসি তুমিও করতে যেও না, ওরা খুব ভয়ঙ্কর। ওদের কাছে গিয়ে কোনো সমাধান হবে না, ওখানে গিয়ে কোনো লাভই নেই। তাহলে কি করবো? এভাবে আমার চোখের সামনে আমার মেয়েটা শেষ হয়ে যাবে আর আমি বসে বসে দেখবো? আমার মাথায় কিছু আসছে না, যদি তুমি কিছু মনে না করো একটা কথা বলবো? হ্যাঁ বলো বাবা, বলো। আমি ওকে বিয়ে করতে চাই। আমার মনে হয় এখান থেকে চলে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু এই অবস্থায়? আর তোমার বাবাও তো নাই এখানে। বাবার সাথে তুমি আগে নাকি এই সমস্ত ব্যাপারে কথা বলেছো? হ্যাঁ, কিন্তু তোমার বাবা তোকে একবার দেখতে চেয়েছিল, সেই জন্যই তো ওকে এখানে পাঠিয়েছি। আমার পছন্দই বাবার পছন্দ, আমি যা বলবো বাবা অমত করবে না। ওকে অবস্থা আমি দেখতে পারবো না, ওকে নিয়ে আমি বাংলাদেশে চলে যাব। ঠিক আছে বাবা, তুমি সব ব্যবস্থা করো। না 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 না, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। চল আমার সাথে। না 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 না, আমি যাবো না, আমি যাবো না। এখান থেকে আমি তোকে যেতে দেব না। কেন
কাঁদিস না মা, কাঁদিস না, কিছু হবে না। মা তুমি কোথাও যেও না, মা তুমি কোথাও যেও না। না না মা, মা আমি কোথাও যাবো না, এই যে আমি আসি তো, এই যে আমি আসি, যাবো না আমি। পিসি সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে। ওর শরীরের যে অবস্থা, এ অবস্থায়। কেন, আবার কি হয়েছে? গতকাল রাতে শুনি হঠাৎ ওর ঘর থেকে চিৎকারের শব্দ আসছে। আমি গিয়ে দেখি মেয়েটা ভয়ে ঘরের কোণায় বসে আছে। ওখানে একটা কালো মতন ছায়া ছিল। আমি যাওয়ার সাথে সাথে ওরা জানলা দিয়ে বেরিয়ে গেল। এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে ডাকুনি কেন? সারা রাত ওর ঘর থেকে বেরোতে দেয় নাই বাবা, ওর সাথেই ছিলাম। তাহলে এখন? রাতে আর তেমন কিছু হয় নাই। রাতে ওর সাথে তোমার ব্যাপারে কথাও বলেছি। ও রাজি, আমি ওরে নিয়ে আসছি। ঠিক আছে। প্রেমা, প্রেমা দরজা খোল। প্রেমা কি করতেছিস তুই? এই প্রেমা, প্রেমা, সোহম, সোহম এদিকে আহো বাবা, সোহম। কি হয়েছে? পিসি কি হলো? প্রেমা দরজা খুলছে না, কোনো কথাও বলে না তো মেয়েটা। দেখি দেখি, দাঁড়ান আমাকে দেখতে দেন। প্রেমা বাবা তুমি দরজা ভেঙে ফেলো বাবা। হ্যাঁ হ্যাঁ। প্রেমা, এসব কি হলো মা? এসব কি হলো প্রেমা? অঘরীর হাত থেকে প্রেমাও বাঁচতে পারল না। দরজা ভেঙে দেখে প্রেমা সিলিং ফ্যানের সাথে ঝুলছে, কিন্তু লাশটা দেখে মনে হচ্ছিল না যে সেটা সুইসাইড, কারণ ওর পা গুলো তখনও চোয়ালের সাথে লাগানো ছিল, চোখগুলো তখনও খোলা ছিল, জিভটা এক হাত বেরিয়ে গেছে মুখ থেকে, আর ওর সারা শরীর ফ্যাকাশে হয়েছিল, যেন শরীরে এক ফোঁটাও রক্ত নেই। প্রযুক্তি এত এগোনোর পরও এখনো আমাদের পৃথিবীতে এমন কিছু কালো অধ্যায় আছে যেখান থেকে বের হওয়ার সাধ্য এখনো মানুষের নেই। বিশ্বাস আর অবিশ্বাসের এই খেলায় পরিণতি কখনো কখনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর হয়। অঘরীরা মানব জাতির একটা অংশ হওয়ার পরও তাদের এই ভয়ঙ্কর রূপ আজও মানুষের মনে অশুভ দাগ কেটে আছে। এই ভয়ঙ্কর খেলার শেষ কোথায় কেউ তা জানে না। শেষ হয়ে গেল আজকে আমার কুয়াশার কাহিনী, যার নাম ছিল অঘরী। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী, নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফারজানা এবং সামনে ছিলেন খন্দকার গালিব। জানিয়ে দেব যারা আজকে গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাদের নামগুলো। প্রেমার চরিত্রে ছিলেন প্রিয়ন্তী, সোহমের চরিত্রে ছিলেন আবির, সুমিতার চরিত্রে কাইমি, রঘুর চরিত্রে অভিনয় করেছেন রেহান, শিবামের চরিত্রে মঞ্জু ভাই, শ্যামার চরিত্রে সাকি, মোহনের চরিত্রে সাইফ এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন সাকি এবং প্রিয়ন্তী। এই ছিল আজকের কুয়াশার কলাকুশলীদের নাম। আপনারা ছিলেন এতক্ষণ এবিসি রেডিও 89.2 FM আমার সঙ্গে, অর্থাৎ শারমিনের সঙ্গে। কুয়াশাচ্ছন্ন এই রাতে কুয়াশা থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। শুভরাত্রি।